হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট দেখে নেব আর কী ইম্পর্টেন্ট নিউজ বের হয়ে আসছে সেটাও দেখব। আর তার সাথে এটাও ডিসকাস করবো যে বিটকয়েন হঠাৎ করে কেন ডাম্প হয়ে গেল। তো গতকাল রাত্রে মোটামুটি ভালোই চলছিল বিটকয়েন, ভালোই পাম্প হচ্ছিল একটু উপর দিকে, কিন্তু হঠাৎ করে সেখানে কিছু ডাম্প হয়ে যায়। তো সেটা কেন হলো সেটাও দেখবো। আর শিবানুর চার্ট কী বলছে, শিবানুর চার্টের মধ্যে একটা চ্যানেল দিয়েছিলাম আপনাদের, তো সেই চ্যানেলটাকে আবার সেখানে প্রাইস কিন্তু সেখানেই এসে আবার বাউন্স ব্যাক নিচ্ছে। তো সেটাও আজকে ভালো করে এক্সপ্লেন করবো আপনাদেরকে যে এটা কেন হচ্ছে। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লস হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, তাহলে একমাত্র ডেসক্রিপশন বক্সের থ্রু লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু টেলিগ্রামের উপরে যাবেন আর সেখানে গিয়ে জয়েন করতে পারেন। আর আপনি যদি এমনিতে টেলিগ্রামের উপরে সার্চ করে আসেন, তাহলে কিন্তু আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ওখানে বিটকয়েনের প্রাইস যদি এখন বর্তমানে দেখি, বিটকয়েনের প্রাইস এখন চলছে 56,700, এরকম কিছু বিটকয়েনের প্রাইস এখন বর্তমানে চলছে ওয়ান ডের ক্যান্ডেলে দেখলে। তো এখানে কালকে বিটকয়েন মোটামুটি 57, 58 এর মধ্যে আপ ডাউন করছিল, ঠিক আছে, ওঠানামা করছিল, কিন্তু সেখানে 2000-এর মতো ডাম্প হয়ে যায় এখানে গতকাল রাতের থেকে। তারপরে মার্কেটের মধ্যে একটু প্যানিক তৈরি হয়। তো সেই জন্য কিন্তু অল্টকয়েনগুলোর মধ্যে আমরা সামান্য একটু কারেকশন দেখছি, সামান্য একটু বিল্ডিং দেখছি, ঠিক আছে? তো ওটা তেমন কিছু না, যতক্ষণ পর্যন্ত আমাদের বিটকয়েন 55-এর উপরে আছে ততক্ষণ পর্যন্ত অল্টকয়েনের উপরে তেমন কোনো মুভ দেখবেন না, ঠিক আছে? মানে নিচের দিকে তেমন কোনো প্রাইস আসবে না। কিন্তু যদি 55-কে এখানে ব্রেক করে, তাহলে সেখানে সামান্য কিছু অল্টকয়েনের মধ্যে কারেকশন দেখতে পারেন। আর আমাদের যেখানে মেজর সাপোর্টটা আছে, মেজর সাপোর্টটাকে আমি এখনও দেখছি 51K এর আশেপাশে, এই রেঞ্জটাকে আমি এখনও মেজর সাপোর্ট দেখছি। আর যদি এখানে একটা ইমিডিয়েট সাপোর্টের কথা বলি, তাহলে একটা ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে এখানে 53,500। তো এর আগে যদি আপনারা এই রেঞ্জটাকে দেখেন, এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেকবার এখান থেকে প্রাইস এসে এটাকে সাপোর্ট দিয়েছিল, সাপোর্ট দিয়ে আবার উপরে চলে গেছে। সেই জন্য আমি 53,500-এর যে রেঞ্জটা আছে এটাকে একটা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে দেখছি, কারণ এর আগেও চার্টের মধ্যে দেখলে একে কিন্তু ভালোই সাপোর্ট দিয়েছিল এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? তো এখন বিটকয়েনের পর নেক্সট মুভ কী হয় সেটাই দেখার। তো বিটকয়েন কেন মানে সামান্য একটু প্যানিকের সৃষ্টি হয়েছে, তো সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করবো, আপনাদেরকে বলবো যে কেন এরকম হয়েছে, ঠিক আছে? আর বিটকয়েনে আপনাদেরকে যে গতকাল বলেছিলাম যে বিটকয়েনে 100K চলে যাওয়ার মতো এখানেও সম্ভাবনা আছে, তো সেটাও কিন্তু এখন ইনভ্যালিড হয়ে যায়নি, ঠিক আছে? এরকমও হতে পারে এই যে ট্রেন্ড লাইনটা দেখছেন, এই ট্রেন্ড লাইনের মধ্যেও কিন্তু এই পর্যন্ত আসতে পারে। মানে কত হচ্ছে প্রাইস তাহলে 51K বা 52K এর মধ্যেও কিন্তু আসতে পারে। এর মধ্যে এসে এই ট্রেন্ড লাইনটাকে এখানে সাপোর্ট করে, এখানে টাচ করে, এটাকে টেস্ট করে আবার এখানে উপরে চলে যেতে পারে, ঠিক আছে? এরকমও কিন্তু হতে পারে। তো এই দুটো সিচুয়েশনের জন্যই তৈরি থাকবেন। এবার তারপর যদি এখানে শিবানুর চার্ট দেখে নিই, তো শিবানুর মধ্যে আপনাদেরকে আমি একটা চ্যানেল দিয়েছিলাম যে এই চ্যানেলটাকে কীভাবে এটাকে রেসপেক্ট করছিল, ঠিক আছে? তো আপনাদেরকে বলেছিলাম যে এটা যদি ব্রেক করে দেয়, এখানে হাই ভলিউম লাগবে, হাই ভলিউম দিয়ে অলরেডি গতকালের আগের দিন এটাকে ব্রেক করে দিয়েছে। তারপরে দেখুন, আপনাদেরকে আমি বলেছিলাম যে এই চ্যানেলটাকে দেখবেন, এই চ্যানেলটাই এখন একটা সাপোর্টের কাজ করবে, এই চ্যানেলের মধ্যে এসে প্রাইস আবার উপরে যাবে। ঠিক তাই হয়েছে, দেখুন এখানে সামান্য একটু উইক ক্যান্ডেলের তৈরি হয়েছে, তো ওটা তেমন কিছু না। এখানে এসে এই চ্যানেলের মধ্যে এসে এটাকে সাপোর্ট দিয়েছে, এর মধ্যে এসে আবার এটা বাউন্স ব্যাক নিয়েছে। তো এখন এটা কত দূর পর্যন্ত যায় সেটা এখন দেখার, ঠিক আছে? তো এভাবে কীভাবে আপনি স্ক্যাল্পিংও করতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কখনোই স্ক্যাল্পিং করবেন না। আর যদি আপনি চার্ট এগুলো বুঝে থাকেন, কিংবা ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ইন্ডিকেটার, এই সব কিছু যদি এই সব সম্পর্কে আপনার যদি কোনো নলেজ থাকে, তাহলে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। তো এগুলো করলে কী হয়, মনে করুন এখানে একটা সাপোর্ট ছিলই, তো এখানে আপনি বাই করে রাখতেন, আবার এখানে উপরে চলে গেছে, এখানে সেল করে দিতেন, ঠিক আছে? এরকম। তো আপনাদেরকে বলেছিলাম যে উপরে যে চ্যানেলটা আছে এটা কিন্তু একটা সাপোর্ট দেবে শিবানুর প্রাইসের মধ্যে। তো তাই হয়েছে, এবার এর নেক্সট মুভ কী হয় সেটাই দেখার। আবার কি এর যে রেজিস্ট্যান্সটা আছে 0.052, এই রেজিস্ট্যান্সটাকে কি আবার এখানে কি টেস্ট করতে যাবে, না আবার এই চ্যানেলটাকে ব্রেক করে আবার নিচের মধ্যে আসবে, সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। তারপর কি হয়, আবার যদি এই চ্যানেলের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আবার আমরা এই চ্যানেলটার মধ্যে কিন্তু ট্রেড করতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই চ্যানেলের মধ্যে ট্রেড করেছিল শিবানুর প্রাইস, ঠিক সেরকমই কিন্তু আবার যদি এই চ্যানেলের মধ্যে আসে, এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আবার আমরা এই চ্যানেলের মধ্যে ট্রেড করবো। তো নেক্সট মুভ এখন কী হয় সেটাই এখন দেখার। তো এই যে আপডেটগুলো আছে আমি টেলিগ্রামের উপরে দিয়ে দেবো, ঠিক আছে? সেই জন্যই আপনাদেরকে বলি টেলিগ্রামের উপরে গিয়ে অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর সেখানে ফ্রি সিগন্যালও আমি দিয়ে থাকি। আর টেলিগ্রামে গেলে কিন্তু অবশ্যই কিন্তু লিঙ্কের থ্রু যাবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, আর চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যেও লিঙ্ক পেয়ে যাবেন। এবার তারপর যদি এখানে ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর চলছে 32। তো গতকাল হয়তো 33 বা 30 এরকম সামথিং কিছু চলছিল। তো আপনাদেরকে বলেছিলাম যে গতকাল যেরকম ছিল সেরকম থাকলে আজকে নর্মাল হয়ে যেত, কিন্তু সেটা হয়নি, কারণ গতকাল আরও একটু 2000-এর মতো ডাম্প হয়েছে। তো সেই জন্য মার্কেট এখনও কিন্তু ফিয়ারের মধ্যে আছে। এবার যদি বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েনের ডমিনেন্স চলছে 41.88, এখানে বিটকয়েনের ডমিনেন্স চলছে। তো বিটকয়েনের ডমিনেন্স এই পর্যন্ত ছিল, যখন আমি কালকে ভিডিও দিয়েছিলাম তখন হয়তো 41-30 এর মধ্যে ছিল, কিন্তু এখন এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স এই নিচের মধ্যে এখানে এসে এখান থেকে আবার উপরের দিকে যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিটকয়েনের ডমিনেন্স যত উপরের দিকে যাবে তত অল্টকয়েনের মধ্যে কারেকশন দেখবেন, আর যত বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামবে তত দেখবেন অল্টকয়েনগুলো মুভ করছে প্রাইস। তো বিটকয়েনের ডমিনেন্স এখন উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? আর সেই জন্যই কিন্তু অল্টকয়েনগুলোর মধ্যে আপনারা সামান্য কিছু বিল্ডিং দেখছেন।
এবার চলুন দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য আজকে কী কী নিউজ বের হয়ে আসছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মানে এখানে যে শুধু প্রফিটই হয় তেমন কিছু না, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেমন প্রফিট সবচেয়ে বেশি হয়, আবার এখানে রিস্কও তেমনই কিন্তু সবচেয়ে বেশি। এখানে দেখুন এখানে একটা স্ক্যাম হয়ে গেছে। এখানে অনেক মিলিয়ন ডলারের, এখানে কত মিলিয়ন ডলারের স্ক্যাম, মোটামুটি $5 মিলিয়ন এখানে একটা স্ক্যাম হয়ে গিয়েছিল। তো ওরা কেমন করে হয়েছিল, কয়েন সিগন্যাল নামে একটা ক্রিপ্টো কয়েন রিলিজ করেছিল কেউ, আর তারপরে সেখানে যারা ইনভেস্টার আছে তারা সেখানে ইনভেস্ট করেছিল। তো তারপরে ইনভেস্ট করার পরে সেটা তারা পরে জানতে পারে যে এটা সম্পূর্ণ একটা স্ক্যাম ছিল, যেমন স্কুইড গেম। তো সেরকম এটাও একটা স্ক্যাম ছিল কয়েন সিগন্যাল। তো এই জন্য কিন্তু এখানে $5 মিলিয়ন লস হয়ে গেছে ইনভেস্টারদের। আর অবশ্যই সেটা ধরা পড়েছে, আর একে 10 বছরের জন্য যে স্ক্যাম করেছে তাকে 10 বছরের জন্য তার জেল হয়েছে, ঠিক আছে। এবার তারপরে যে নিউজটা বের হয়ে আসছে সেটা হচ্ছে 7.5 মিলিয়ন NFT কালেকশন অ্যাকুইজ অফ ইউজিং আর্ট উইদাউট পারমিশন থ্রেটেন্ড বাই লিগাল অ্যাকশন। তো এখানে দেখুন এই জন্যই কিন্তু রেগুলেশনের দরকার, ঠিক আছে। যদি রেগুলেশন না হয় তাহলে এরকম স্ক্যাম মাঝে মধ্যে হতে থাকবে প্রত্যেকটা কান্ট্রিতেই। 7.5 মিলিয়ন এত ডলারের NFT কালেকশনকে এখানে কেউ সেল করছিল উইদাউট পারমিশনে। মানে যারা সেলিব্রিটি আছে, মনে করুন কেউ একজন সেলিব্রিটি, তার যদি মানে NFT কালেকশনকে তার পারমিশন ছাড়া সেল করে দেয় তাহলে তো সেটা তো একটা ক্রাইম, তাই না। এখানেও তাই হয়েছে, সেই সব সেলিব্রিটিদের পারমিশন ছাড়াই সেই NFTগুলোকে সেল করা হয়েছে, ঠিক আছে। আর সেজন্যই তারপরে সেই সেলিব্রিটিরা এখানকার লিগাল অ্যাকশন নেবে এখন। এবার তারপরে যে নিউজটা এখানে বেরো আসছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া সেন্ট্রাল ব্যাংক কনসিডার ইস্যুইং ডিজিটাল কারেন্সি টু ফাইট ক্রিপ্টো। ইন্দোনেশিয়া থেকে এখন তারা একটা সেন্ট্রাল একটা কারেন্সি বের করবে, লঞ্চ করবে, যাতে তারা ক্রিপ্টোকে ঢুকিয়ে দিতে পারে, ঠিক আছে। মানে যাতে তাদের দেশের কেউ ক্রিপ্টো কারেন্সির উপরে ট্রেডিং না করে, সেই জন্য তারা ইন্দোনেশিয়া থেকে তাদের একটা সেন্ট্রাল একটা ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করবে। কিন্তু আমার মনে হয় না যে এইসব করে ক্রিপ্টো কারেন্সিকে মানে রুখে দিতে পারবে, কারণ হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এটা গ্লোবালি, এটা কোনো একটা কান্ট্রি যদি ব্যান করে বা তাকে যদি রুখে দেওয়ার জন্য নতুন করে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসে, তারপরে মানে এটাকে ব্যান করা সম্ভব না, ঠিক আছে। এখানে মানুষ ট্রেডিং করবেই। এবার তারপরে যে এখানে নিউজটা বেরো আসছে সেটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা সিজ ম্যাসিভ অপরচুনিটি ইন মেটাভার্স ফর এন্টার ক্রিপ্টো ইকোসিস্টেম। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে মেটাভার্স যে প্রজেক্টটা আছে, মেটাভার্স প্রজেক্টের উপরে যেসব কয়েনগুলো আছে এগুলোর কিন্তু হিউজ পোটেনশিয়াল আছে, ঠিক আছে, ভবিষ্যতে। এগুলো হচ্ছে মানে প্রচুর ফিউচারিস্টিক প্রজেক্ট। তো পরবর্তীতে যে আমাদের ট্রেন্ডটা দেখতে পারবো, সেই ট্রেন্ডটা কিন্তু মেটাভার্সেরই ট্রেন্ড থাকবে। আর সেই জন্য কিন্তু মেটাভার্সের প্রজেক্টের উপরে যত কয়েন আছে সবগুলো কিন্তু মানে প্রচুর হারে পাম্প হচ্ছে, সেগুলোর মধ্যে তেমন কোনো কারেকশন দেখা যাচ্ছে না। আর শেষ পর্যন্ত এখন ব্যাংক অফ আমেরিকা তারাও কিন্তু মানে এটা বলেছে যে মেটাভার্সের উপরে প্রচুর এখানে অপরচুনিটি আছে, ঠিক আছে। তারপর এখানে ইন্ডিয়া থেকে যে নিউজটা বেরো আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার রিভিলস ক্রিপ্টো বিল হ্যাড টু বি রিওয়ার্কড বিফোর সাবমিটিং টু ক্যাবিনেট। তো এখানে কয়েকদিন থেকে পার্লামেন্টের মধ্যে এখানে ক্রিপ্টো বিলটা এখানে পেশ করা হয়েছিল। তো সেখানে মানে তেমন কিছু হয়নি, তারপরে আমি 2 দিন আপডেট দিইনি, কারণ হচ্ছে সেখানে তেমন কিছু এই ক্রিপ্টো বিলের উপরে তেমন কিছু হয়নি। শুধু গভর্নমেন্ট থেকে তারা ফাইন্যান্স মিনিস্টার এটাই বলেছিল যে তারা এই বিলটাকে, আগের যে বিলটা ছিল 2-3 বছর আগে যে বিলটাকে বানিয়েছিল সেই বিলটা এটা না, কারণ হচ্ছে তখন তাদের প্ল্যান হয়তো অন্য ছিল। কিন্তু এখন মানে 2 বছরের মধ্যে যেহেতু ক্রিপ্টোকারেন্সিকে যেভাবে মানে গ্লোবালি অ্যাডাপ্ট করেছে সবাই, ঠিক আছে, তো সেই জন্য তারা বিলের মধ্যে এখানে অনেকগুলো চেঞ্জেস করেছে। তো এগুলো চেঞ্জেস করার পরই এখানে তারা সেটাকে সাবমিট করেছে। আর এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে এটাও বলা হয়েছে যে ক্রিপ্টোকারেন্সিকে তারা অ্যাজ এ অ্যাসেট হিসাবে দেখছে, এটাকে কারেন্সি হিসাবে দেখছে না, এবং এটাকে কারেন্সি হিসাবে অ্যাকসেপ্ট করার এরকম কোনো পরিকল্পনাও তাদের নেই। তো আমরা এটা চাইও না যে এখানে ক্রিপ্টোকারেন্সিকে বা বিটকয়েনকে এখানে অ্যাজ এ কারেন্সি হিসাবে অ্যাকসেপ্ট করুক। আমাদের যে অফিসিয়াল কারেন্সি আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের বিটকয়েনের প্রয়োজন নেই অ্যাজ এ কারেন্সি হিসাবে দেখার, ঠিক আছে। আমরা শুধু চাই যে ক্রিপ্টোকারেন্সিকে এখানে অ্যাজ এ অ্যাসেট হিসাবে এটাকে দেখা হোক। তারপর এখানে রাশিয়া থেকে একটা নিউজ বের হয়ে আসছে, পুতিন ওয়ার্নস ক্রিপ্টোকারেন্সিজ ক্যারি রিস্ক অ্যাডমিট দে মে হ্যাভ ফিউচার। তো বিটকয়েনের উপরে যে আমরা এখন ছোটোখাটো একটা কারেকশন দেখছি, তার মধ্যে হচ্ছে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যেটা বা কোভিডের যে 5th ভার্সনটা এখানে বের হয়ে আসছে, 5th না 6th ভার্সনটা, ওমিরিয়েন্ট ভার্সন না কি জানো, তো সেটার জন্য এই দুটো কারণের জন্য কিন্তু বিটকয়েনের উপরে সামান্য কিছু কারেকশন এখানে আমরা দেখছি, ঠিক আছে। এখানে যেমন রাশিয়া থেকে পুতিন এখানে ওয়ার্ন করে দিয়েছে, যেখানে সাবধান করে দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি মানে প্রচুর হাইলি রিস্ক, ঠিক আছে। তোরা তো অবশ্যই এটা সবাই জানে যে ক্রিপ্টোকারেন্সি একদম হাইলি রিস্ক একটা মার্কেট। এটা শেয়ার মার্কেটের মতো কখনো মানে এরকম না যে ধীরে ধীরে উপরে যাবে বা ধীরে ধীরে নিচে নামবে, এর মধ্যে কোনো লিমিটেশন নেই। আজকে দেখছেন মার্কেট পুরো মানে ফিয়ারের মধ্যে আছে, আবার কালকে দেখতে পারেন মার্কেট গ্রিড হয়ে গেছে, আবার কালকে দেখছেন গ্রিড আছে, তারপর দিন দেখতে পারেন যে মার্কেট ফিয়ারের মধ্যে চলে এসেছে। তো এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে রিস্ক তো প্রচুর আছে, এটা সবাই জানে, এক্সেপ্ট নতুনরা ছাড়া। যারা নতুন আছে তারা এখানে মার্কেটে চলে আসে, তারা মানে কোনো কিছু স্ট্র্যাটেজির ইউজ না করি সব কিছু এখানে একের পর এক বাই করতে থাকে, তারপরে তারা আফটার অল তাদের লস হয় এবং তারা মার্কেট থেকে চলে যায়। এবার তারপর যে এখানে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে নিউ ক্রিপ্টো অ্যান্ড ব্লকচেইন অ্যাসোসিয়েশন লঞ্চেস ইন ইরান। তো ইরানের মধ্যে এরাও একটা নতুন করে একটা অ্যাসোসিয়েশন লঞ্চ করেছে, একটা টিম লঞ্চ করেছে, মানে ক্রিপ্টোকারেন্সির উপরে যারা নজর রাখবে, ঠিক আছে, যাতে তাদের দেশে ক্রিপ্টোকারেন্সিকে মানে এভাবে খারাপ কাজে কোনো ব্যবহার করা না হয়। এবার 1 ইঞ্চের জন্য এখানে একটা গুড নিউজ আছে যে 1 ইঞ্চ 175 মিলিয়ন এখানে ফান্ড পেয়েছে 1 ইঞ্চ অ্যাম্বার গ্রুপ থেকে। তো এর জন্য কিন্তু 1 ইঞ্চের উপরে আপনারা মোটামুটি প্রাইসের মধ্যে ভালো একটা পাম্প দেখতে পারবেন, আর অলরেডি হয়তো একটা পাম্প হয়েও আছে, যদিও আমি এর চার্টটা এখনো দেখিনি, ঠিক আছে। এবার তারপর যে একটা নিউজ বের হয়ে আসছে, দ্য UAE ইস্যুড ডিজিটাল স্ট্যাম্পস ফার্স্ট NFT টু অ্যাপিয়ার ইন মিডল ইস্ট। তো মিডল ইস্টের মধ্যে UAE এমন একটা কান্ট্রি যে মানে তাদের প্রথম NFT-কে লঞ্চ করেছে, ঠিক আছে। তো ওটা মিডল ইস্টের জন্য একটা গুড নিউজ ক্রিপ্টোকারেন্সির দিক থেকে দেখলে। এবার তারপর যেখানে নিউজটা বের হয়ে আসছে সেটা হচ্ছে 106 মিলিয়ন ওর্থ অফ মেটাভার্স ল্যান্ড সোল্ড লাস্ট উইক। এখানে $106 মিলিয়ন
মেটাভার্স ল্যান্ড সোল্ড হয়েছে। আর এটা কিন্তু মানে এমন কোনো ল্যান্ড যেহেতু মানে শুনছেন, মানে এরকম কোনো ফিজিক্যাল ল্যান্ড না, ঠিক আছে, এটা মানে টোটালি ডিজিটালি ল্যান্ড। যেরকম আপনি গেমের মধ্যে প্লে করেন সেগুলো যেরকম ডিজিটাল জিনিস, তো সেরকমই মানে ডিজিটাল ল্যান্ড। তো সেই জন্য আমি বলেছিলাম মেটাভার্স হচ্ছে ফিউচারিস্টিক প্রজেক্ট। এরপরে যে আমাদের ট্রেন্ডটা আসছে সেটা কিন্তু মেটাভার্স ট্রেন্ডের, ঠিক আছে। তো মেটাভার্সের যে প্রজেক্টগুলো আছে সেগুলোর উপর আপনি যদি লং টার্মের দিক থেকে এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই সেগুলোর উপরে লং টার্মের দিক থেকে এন্ট্রি নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।